ইতিহাসের পথ ধরে এসেছে জমিদার বাড়িতে। ৬২টি মৌজার তালুকদার ছিলেন কৈলাসবাবু। এই কৈলাসবাবুর অধীনে বনগ্রামে ছিল ২টি জমিদার বাড়ি। আজকে আমি আপনাদের বনগ্রামের ছোট্ট একটি জমিদার বাড়ির সাথে পরিচয় করিয়ে দিব, যা ২০০ বছরের ব্রিটিশ আমলের সেই ঐতিহ্য জমিদার বাড়ি কালের ইতিহাসে আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই জমিদার বাড়িতে। হ্যাঁ, আমি গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের ছোট্ট একটি জমিদারের বাড়ির কথা বলছি, যার সম্পর্কে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব। এটি হচ্ছে গোপালগঞ্জ জেলার মহারাজপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বনগ্রামে অবস্থিত মহারাজপুর জমিদার বাড়িটি। যারা পাকিস্তান আমলে দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিল, মূলত এরা ৩ ভাই ছিলেন। ৩ ভাই মিলে এই বাড়িটি নির্মাণ করেন। চলুন তাহলে দেখা যাক বাড়িটি। এর চারদিকের প্রকৃতির পরিবেশ এবং গ্রামটির পাশ দিয়ে বয়ে চলার কুমার নদ এর কুল কুল নদীর ধ্বনি আপনার মন ভালো করে দিতে পারে। এবং আমার যতটা সম্ভব এই জমিদার বাড়ির পুরোটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এর ঐতিহাসিক নিদর্শন দেখে আপনারও চোখ কপালে উঠতে পারে। গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার ও থানা হয়ে 7 কিলোমিটার পূর্বে এটি অবস্থিত। মহারাজপুর ইউনিয়নে এই বনগ্রামে অবস্থিত এই মহারাজপুর জমিদার বাড়িটি। আপনি যদি ফরিদপুর ভাঙা যে দক্ষিণ দিকের রাস্তা, যেটি বরিশাল ও মাদারীপুর টেকেরহাটের দিক দিয়ে চলে গিয়েছে, সেই রাস্তার পথ ধরে ও খুব সহজে আসতে পারবেন। অথবা এটি গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলায় নেমে মকসেদপুর উপজেলা ও থানা হয়ে 7 কিলোমিটার পূর্বে দক্ষিণে অবস্থিত মহারাজপুরের এই বনগ্রামটি। আপনি যদি মকসেদপুর উপজেলা থেকে মহারাজপুরে আসতে চান, জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা এবং সময় পড়বে মাত্র 20 থেকে 25 মিনিট। ঠিক একইভাবে আপনি যদি ভাঙা থেকে বরিশালের রাস্তা ধরে বাসে অথবা অটোরিকশায় করে আসতে চান, তারপরও ভাড়া নেবে 30 টাকা। তখন আপনাকে নামতে হবে বড়ইতলা বাস স্ট্যান্ডে। সেখানে আপনি ভ্যান অথবা অটোরিকশা অথবা আপনি বাসে করেও আসতে পারেন এই মহারাজপুর গ্রামে। দূরত্ব প্রায় 10 থেকে 11 কিলো। জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা। সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট। দেখুন, জমিদার বাড়িটির কিন্তু এখনও জৌলুস হারায়নি। বাড়িটির গায়ে বা দেয়ালে লেখা শ্রী শ্রী কৈলাস বাটি। কারুকাজগুলো কত নিখুঁত। বাহিরে সিংহ ও মহিষের চিত্র রয়েছে। প্রাচীন দেয়ালগুলো দেখা যাচ্ছে। এই ভবনটি হচ্ছে বাহিরে অবস্থিত। নিচে রয়েছে মসজিদ। এটি ভবনের পিছনের দিকটি। সুপারি গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। বাড়িটি অনেকটা জরাজীর্ণ, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বটগাছের শিকড়গুলো দিয়ে ভবনটি পুরোটাই ছেয়ে গিয়েছে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর যথাযথ সংস্কারের অভাবে এই জমিদার বাড়িটি প্রায় বিলুপ্তির পথে। ব্রিটিশ শাসন আমলে যশোর থেকে আগত গোবিন্দ ও সুর নারায়ণ জমিদারি কাজের জন্য মকসেদপুর উপজেলায় উলপুর জমিদারিত্বে বসতি স্থাপনা করে। পরে তারা তাদের জমিদারি তদারকি কাজের জন্য তেলিহারি হটের 50 থেকে 60 হেক্টর এলাকা নিয়ে জমিদারির কাজ শুরু করেন। এর সুবাদে তারা কয়েকটি দ্বিতল ও দ্বিতল বিশিষ্ট কয়েকটি জমিদারি প্রাসাদ নির্মাণ করেন এই মকসেদপুর উপজেলায়। জমিদারি বিলুপ্ত হওয়ার সাথে সাথে তার উত্তরসূরিরা ভারতে চলে গেলেও
সুর নারায়ণের বংশধরেরা এখনও কিছু কিছু অংশে বসবাস করছেন। এটি ভবনের বাহিরে এই ভবনটি অবস্থান করছে। সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন, খুব চিকন এবং সরু, চাপা কিছুটা। এটি হচ্ছে ভবনটির ঢোকার প্রথম ফটক। এটি একটি মসজিদ। দেখুন মসজিদটি খুবই ছোট্ট। তখনকার সময় এই মসজিদে ইমামতি করে নামাজ পড়া হতো। এখন ঠিক যে ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি একটি মন্দির, প্রাচীন একটি মন্দির। দেখুন মন্দিরের ভিতরে এখানে জানা গেছে যে প্রাচীনকালে পূজা পার্বণের কাজ করা হতো। চলুন আমরা একটু ভিতরে দেখি মন্দিরটির। সেই 200 বছর আগে এই মন্দিরে পূজা হতো। এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। এটি একটি পুরাতন মন্দির। জমিদার বাড়ির উপরতলায় টালি দেওয়া আছে অনেক। বাড়িতে প্রবেশ করতেই মন্দিরটি দেখতে পাবেন। ঠিক মন্দিরের ফটকের ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম এই জমিদার বাড়ির মূল ভবনটিতে। দেখুন হলুদ রঙের এই জমিদার বাড়িটি। জমিদার বাড়ি ভবনটিতে অসংখ্য ফটক রয়েছে এবং জানালা রয়েছে। ঠিক দূর থেকে মন্দিরটি দেখাচ্ছি আপনাদেরকে। জানেন কি, একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়। মসজিদ এবং মন্দির পাশাপাশি রয়েছে। ঠিক মন্দিরের সামনের উঠোন দিয়ে আমরা চলে আসলাম ঘাটে, পুকুর ঘাটে। তখনকার সময়ে তারা এই পুকুর ঘাটে এসে স্নান করত বা গোসলের কাজটি সেরে নিত। জমিদারদের বৌঝিরা এখানে আসতো স্নান করার জন্য। এখন প্রায় ভগ্নস্তূপ, শুধু ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ঘাটটি। দেখুন কতটা পরিত্যক্ত এবং ধ্বংসস্তূপে, খুবই এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তখনকার সময়ে খুব দাপটের সহিত এখানে পাহারাদাররা থাকতো চতুর্পাশে। বহিরাগত কেউ এখানে প্রবেশ করতে পারতো না। এখন আমরা কিন্তু সাধারণ মানুষদেরকেও এই পুকুরে এসে স্নান বা গোসল করতে দেখি। এখন কেউ বাধা দেওয়ার নেই। এই ভিডিওটি বড় হয়ে যাবে বলে একই জমিদার বাড়ির উপরে দ্বিতীয় পর্বটি বের করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই দেখুন বসার ঘাটটি। জমিদারদের বৌঝিয়েরা বিকেলবেলা অথবা সন্ধ্যায় অথবা কোনো জ্যোৎস্না মাখা রাতে তারা এখানে বসে গল্পগুজব করত। মসজিদ এবং মন্দির পাশাপাশি অবস্থিত। তখনকার সময়ে আমি একটি জিনিস ভেবে অবাক হই যে একটি জমিদার বাড়িতে, তাও হিন্দু জমিদার বাড়িতে, এক পাশে মসজিদ এবং আরেক পাশে মন্দির পাশাপাশি অবস্থান করছে। এখানে কিছুটা আমরা সাম্যবাদীর চিত্র দেখতে পাই। সবার উপরে মানুষত্ব, তার উপরে কেউ নেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই সমান, সকলেই মানুষ। এখানে ধর্মটাকে মানে উভয় পক্ষের ধর্মকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে গেলাম। মেন রাস্তার পাশ দিয়েই পুকুরের ভিডিওটি আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি। পুকুরের পাশে গাছ কাটা রয়েছে। চলুন একটু
এটি একটি আরেকটি ঘাট, একই পুকুরের দুটি ঘাট আমরা দেখতে পাই। এটি হচ্ছে দক্ষিণ দিকের ঘাটটি। এটি প্রায় ভগ্ন স্তূপ, প্রায় সিঁড়িগুলো সব ধসে পড়ে গিয়েছে, পরিত্যক্ত অবস্থায় আছে, খুব ঝুঁকির মধ্যে আছে। পুরাতন ইতিহাস বরাবরই আমাকে টানে, তবে জমিদারি ইতিহাসে জমিদারদের কাল্পনিক পৌরাণিক কাহিনী প্রায় সবারই ভালো লাগে। আজ আমরা এই জমিদার বাড়ির ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই জমিদার ছিল প্রজাদের আস্থার একজন জমিদার। আজ আমরা জমিদারের সকল ইতিহাস তুলে ধরার কিছুটা চেষ্টা করলাম। এটি হচ্ছে জমিদার বাড়ির সামনের রাস্তাটি। বর্তমানে এই জমিদার বাড়িটি সরকারি কাজে এটিকে ব্যবহার করা হচ্ছে। বনগ্রামে এটি ভূমি অফিসের কাজে ব্যবহার করা হচ্ছে। বনগ্রাম ভূমি অফিসটি এই মহারাজপুর জমিদার বাড়িতে অবস্থান করছে বর্তমানে, অর্থাৎ এই বাড়িকে ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জমিদার বাড়িতে আসবেন, ঠিক জমিদার বাড়ি থেকে পশ্চিমে 3-4 মিনিট হাঁটার পরে আপনি এই প্রাচীন বটবৃক্ষটি দেখতে পাবেন। এই প্রাচীন বটবৃক্ষটি মহারাজপুরে জমিদার বাড়ির পিছনেই অবস্থিত। 100 বছরের এই প্রাচীন বটবৃক্ষের নিচে বসে প্রাণ জুড়িয়ে যাবেন কিছুক্ষণ। আমার কাছে বেশ ভালোই লাগছে এই প্রাচীন বৃক্ষটি দেখতে। খুব কাছ থেকে এই শিকড়গুলো দেখছি। দেখুন এর শিকড়গুলো। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন বটবৃক্ষটি। এর শাখা প্রশাখা অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়ে গিয়েছে। বটগাছের নিচে বসলে কিছুটা স্বস্তি পাবেন, খানিকটা প্রাণ জুড়িয়ে যাবে। এছাড়াও মহারাজপুরে জমিদার বাড়িটি দেখার পর ঘাট, পুকুর ঘাট, প্রাচীন বৃক্ষ বটগাছটি দেখার পর ঠিক তার থেকে 2-1 মিনিট দূরত্বই আপনি দুটি মঠ দেখতে পাবেন, প্রাচীন মঠ। এই মঠ দুটি কুমার নদের পাশে অবস্থিত। দেখুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুমার নদ। আসলে প্রাচীনকালের প্রতিটি সভ্যতাই বা রাজবাড়ি, প্রাসাদ গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে বা নদকে কেন্দ্র করে। তার একটি কারণ যোগাযোগের ব্যবস্থা জন্য। দেখুন প্রাচীন মঠটি কতটা সুন্দরভাবে সগৌরবে দাঁড়িয়ে আছে। ইটগুলো সেই প্রাচীন, যদিও ধ্বংসস্তূপে আজ পরিণত হয়েছে, এবং খুব অযত্নে অবহেলায় এই কুমার নদের পাশে দাঁড়িয়ে আছে প্রাচীন এই মঠটি। আমরা কিছুটা ভিতরে গিয়ে দেখি। প্রতিটি মানুষ আত্ম অনুসন্ধান করে, প্রতিটি জাতিগোষ্ঠী জাতিসত্তার পরিচয় জেনে গৌরব বোধ করে। আমরা বাঙালি, আমাদেরও আছে গৌরবময় ইতিহাস। ইতিহাস মানুষের অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে সাহায্য করে। তাই দেশ ও জাতির স্বার্থে এবং প্রয়োজনে ইতিহাস জানা অত্যন্ত জরুরি। তারপর চলে আসলাম ঠিক তারই অপর পাশে আরেকটি মঠে। প্রাচীনকালে এখানেও পূজা পার্বণের কাজে মঠটি ব্যবহার করা হতো, যা আজ কেবলই কালের ইতিহাসে দাঁড়িয়ে আছে। দেখুন দেবদেবীর
নির্দোষণ মুক্তি, হরে কৃষ্ণ লেখা। আসলে যখনই আপনি এই মুকসেদপুর উপজেলায় মহারাজপুর গ্রামে আসবেন, একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে মনটা ভরে যাবে, রাস্তার দুপাশে কি সুন্দর শতবর্ষী গাছগুলো দেখতে পাবেন, তারপরে প্রাচীন বৃক্ষ বটগাছ, মঠ, জমিদার বাড়ি, আশেপাশের এর প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার অবস্থান, সামাজিকতা সব কিছুই আপনি দেখতে পাবেন। আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি প্রায় শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটির দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল।